কে রে? কে ওখানে মাছ ধরছে? ও তো ছাড়া, তোদের এইভাবে মাছ ধরার জন্য কি আমার ছেলে এই হাড় ভাঙা খাটুনি খেটে এই পুকুরে মাছ ছেড়েছে রে মুখ পোড়া? কয়েকটা মাছই তো ধরেছি গো ঠাকুমা, তুমি এত চিল্লাচ্ছ কেন? আমি কি তোমার সব মাছ চুরি করে গঞ্জের বাজারে বিক্রি করে দিয়েছি নাকি? ওরে হতভাগা, কতগুলো করে মাছ ধরে ফেলেছিস একবার চেয়ে দেখ। তোদের মতন দুষ্টু ছেলেদের যন্ত্রণায় পুকুরের মাছগুলো বড় হবার সুযোগই পাচ্ছে না। এখনই দূর হ এখান থেকে, তোরা দূর হ। কিছু মাছই তো ধরেছি, তুমি শুধু শুধু আমাকে এত লোকের সামনে কটু কথা শুনিয়ে অপমান করছো, এটা মোটেও ভালো হচ্ছে না। এইটুকু ছেলের কথা দেখেছিস? আজ থেকে যদি তোকে এই পুকুর পাড়ে আর কোনোদিনও দেখি রে, তোর বাবা আর মোড়লের কাছে বিচার দিব, এই মনে থাকে যেন। তুমিও মনে রেখো ঠাকুমা, আমার বাবা গ্রামের মহাজনের সবচেয়ে খাস লোক। আমি বাড়ি গিয়ে বাবাকে দিয়ে এর একটা বিহিত করেই ছাড়বো। কি রে গুলটে, রোদ থেকে এসে মুখ তেমন কালো করে আছিস কেন? হ্যাঁ, কেউ কি তোকে কিছু বলেছে নাকি নাকি কারোর সাথে গন্ডগোল বাঁধিয়ে এসেছিস? বাবা, কানাই কাকার মা আমাকে আজ পুকুর পাড়ে অনেক আজে বাজে কথা শুনিয়ে অপমান করেছে, কারণ আমি সামান্য কয়েকটা মাছ ধরার জন্য বড়শি ফেলেছিলাম। কি বলিস? ওই কানাইয়ের মায়ের এত বড় সাহস আমার ছেলের গায়ে হাত তুলে? আমি আজ নিজেই যাবো ওদের বাড়ি, দেখি এর একটা ব্যবস্থা না করে আসছি না আমি। হরি রেগে গিয়ে কানাইয়ের বাড়ির দিকে যেতে লাগলো। তখনই রাস্তায় পচার সাথে দেখা হয়। কি হয়েছে হরি দাদা? রেগে একদম ফেটে পড়ছো যে? কানাইয়ের বাড়ির দিকে এত তেজি হয়ে যাচ্ছ কেন? কেউ কি তোমাকে কিছু বলেছে? পচা, কানাইয়ের মায়ের বড় বাড়াবাড়ি হয়েছে আজকাল। হ্যাঁ, আমার ছেলেকে মাছ ধরার জন্য গালি দিয়ে তাড়িয়ে দিয়েছে, এর একটা বিহিত তো করতেই হবে। ঠিকই তো বলেছ হরিদা, নিজের পুকুর পাহারা দেওয়া তো সবার দায়িত্ব। অন্যের পুকুরে গিয়ে বিনা অনুমতিতে মাছ ধরলে তো লোকজন কথা বলবেই। তুই কি এখন ওই কানাইদের পক্ষ নিয়ে কথা বলছিস? ভুলে যাস না পচা, আমি যদি চাই না তাহলে ওদের এই গ্রাম থেকে চিরকালের জন্য তাড়িয়ে দিতে পারি। আরে না না দাদা, তুমি শুধু শুধু রাগ করছো কেন? আমি তো তোমার পক্ষেই আছি। তুমি যা বলবে আর যা করবে সেটাই এই গ্রামের শেষ কথা। কইরে মামালা, ঘর থেকে এক গ্লাস জল নিয়ে আয় তো। আনছি বাবা। আরে হরিদাচে, তা তুমি হঠাৎ কি মনে করে আমাদের বাড়িতে পা রাখলে? এসো, এই মোড়াটাতে বসে একটু ঠান্ডা জল খেয়ে জিরিয়ে নাও। আমি তোমার বাড়িতে বসে গল্প করতে কিংবা মেহমান হতে আসিনি কানাই। হ্যাঁ, তোমার মা আমার ছেলে কাজ পুকুর পাড়ে অনেক আজে বাজে কথা শুনিয়ে অপমান করেছে। আমি তো সকাল থেকে বাড়িতে ছিলাম না, তাই সবটা বলতে পারছি না। মা বুড়ো মানুষ, হয়তো রাগের মাথায় কিছু বলে ফেলেছেন, এসব মেনে নেওয়া উচিত নয়। বুড়ো মানুষ বলে কি যা ইচ্ছা তাই বলবে? আমার ছেলে নয় শখ করে দুটো মাছই ধরেছিল, তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গিয়েছিল শুনি? হরিদা, তুমি অহেতুক ছোট বিষয় নিয়ে রাগ করছো। মা যদি ভুল করে থাকেন তবে আমি ওনার হয়ে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, ঝগড়ার বাড়িও না। ওসব লোক দেখানো ক্ষমা আমি বুঝবো না কানাই। আমার ছেলেকে যেমন আজ মাছ ধরতে দাওনি, কাল থেকে আমিও দেখবো তোমরা কিভাবে পুকুরের মাছ ধরো। আমরা একই গ্রামের লোক, সামান্য মাছ নিয়ে এত বড় বিবাদ করা কি আমাদের মানায়? আর আমার ওই একটাই পুকুর, সেখানে মাছ চাষ করেই সংসার চালাই আমি, সেটা তো তুমি ভালোই জানো। তর্কের খাতিরে বেশি কথা বলো না কানাই। হ্যাঁ, মনে রেখো তোমার পুকুরের মাছ খাওয়া শখ আমি খুব দ্রুত ঘুচিয়ে দেবো, এই সারা জীবন যেন মনে রাখতে পারো। এই চল পচা। এই নাও বাবা জল। কে এসেছিল গো? থাক মা, জল লাগবে না, কেউ আসেনি, ঘরে যা। মদন, তোকে আজ একটা জরুরি কাজ করতে হবে। কানাইয়ের পুকুরের সব মাছ আজ রাতেই জাল দিয়ে ধরে ফেলতে হবে, যেন একটা মাছও পুকুরে না থাকে। এই হরিদা,
কানাই লোকটা কিন্তু খুব সজাগ আর বুদ্ধিমান। ওর পুকুরে মাছ চুরি করার চেষ্টা করলে আমি ধরা পড়তে পারি, আর ধরা পড়লে আমার মান থাকবে না। চোরের আবার মান, যাকে চুরির কোনো দরকার নেই রে বোকা। তুই বরং বাজার থেকে কড়া বিষ কিনে এনে ওর পুকুরে রাতে দিয়ে দিস, যেন সকাল হতে এইসব মাছ মরে ভেসে ওঠে। তাহলে তো ভালোই বুদ্ধি দিয়েছো দাদা। বিষ দেওয়া অনেক সহজ কাজ, এতে খাটুনিও কম, আর কেউ টের পাওয়ারও কোনো সুযোগই থাকবে না। এই নে, এখানে বেশ কিছু টাকা আছে, এখনই বাজারে গিয়ে সবচেয়ে কড়া বিষ কিনে আন। কাল সকালে কানাই যেন মাছের বদলে শুধু মরা মাছের মুখ দেখে। হাই হাই হাই, এত টাকা হাতে পেলে নিজের ঘরেও চুরি করতে আমার হাত কাঁপবে না। হরির সাথে কথা শেষ করে মদন চোর বাজারে যায় ওষুধের দোকান থেকে বিষ কিনতে। ও দোকানি, আমাকে 10 বোতল বিষ দাও তো তাড়াতাড়ি। এত বিষ দিয়ে তুই কি করবি মদন? হ্যাঁ, জমিতে দেওয়ার জন্য তো এত বিষ লাগার কথা না। তুই কি অন্য কোনো ফোন দিয়ে আসছিস নাকি? হ্যাঁ, আরে ভাই, আমার ছোট জমিখানা তো অনেক পোকা লেগেছে, তাই বেশি করে দিচ্ছি। তুমি এত জেনে শুনে কি করবে শুনিয়ে? আমি টাকা দিচ্ছি, তুমি আমাকে বিষ দাও। এই নে বিষের বোতলগুলো, তুই খুব সাবধানে রাখিস, নিজে আবার খেয়ে ফেলিস না যেন। অবশ্য তুই মরে গেলে গ্রাম থেকে একটা বড় উপদ্রব কমবে। ঠিক আছে, বলে যা দোকানি, তোর ঘরে যেদিন চুরি করে সব নিয়ে যাব, সেই দিন বুঝবি এই মদন চোর কি জিনিস। মা, তুমি নাকি হরিদার ছেলে গুলটেকে বকা দিয়েছো? কেন দিব না বলতো? তোর এই এত কষ্টের চাষ করা মাছগুলো ছেলেটা বড়শি ফেলে ফেলে তুলে নিয়ে যাচ্ছে, এটা কি কেউ সহ্য করতে পারে বল? মা, ওরা মহাজনের খাস লোক, ওদের সাথে বাড়াবাড়ি করা ঠিক না। তাই বলে ওই গুলটে আমাদের পুকুর থেকে চুরি করে মাছ ধরবে আর আমরা চেয়ে চেয়ে দেখবো? বলো বাবা। ওগো, আমি বুঝি তুমি সোজা সরল মানুষ, তবুও একটু চিন্তা করে দেখো তো, টাকার আর পরিশ্রমের ফসল অন্যরা যদি বিনা অনুমতিতে নিয়ে যায়, খারাপ লাগারই তো কথা, তাই না? তা ঠিক, কিন্তু ওরা প্রভাবশালী লোক, ওদের তর্কের সাথে আমরা পেরে উঠবো না। কিরে মদন, বিষের বোতলগুলো সব গুছিয়ে এনেছিস তো? কাজটা কিন্তু একদম নিখুঁতভাবে করতে হবে, যেন কাল সকালে একটা মাছ আর জ্যান্ত না থাকে। এই দেখো হরিদা, সবচেয়ে ভালো বিষ নিয়ে এসেছি। হ্যাঁ, এত বড় পুকুরে 2-1 বোতলে কাজ হতো না বলে আমি অনেকগুলো বোতল এনেছি। তা ঠিক বলেছিস, কম বেশ দিলে আবার সব মাছ নাও মরতে পারে। আর তবে তুই একা পুকুরে বিষ ছিটিয়ে দিতে পারবি তো, নাকি সাহায্য করবো আমি? আরে দাদা, এটা তো একদম পানির মতো সহজ কাজ। শুধু বিষের ছিপি খুলবো আর বালতির পানির সাথে মিশিয়ে ছিটিয়ে দেবো, কেউ ঘুণাক্ষরেও টের পাবে না। ওই গাছের নিচে বালতি রাখা আছে, যা নিয়ে যা। ওটাতে বিষ ঢেলে পুকুরের পানি মিশিয়ে একবারে পুরো পুকুর ভালো করে সব দিকে ছিটিয়ে দে, যেন কাজ হয়, বুঝলি? তুমি চিন্তা করবে না হরিদা, আমি রাতের অন্ধকারে বিড়ালের মতো চুপি চুপি কাজ ছেড়ে তোমার এখানে আসছি, আমাকে কেউ দেখবে না। সাবধানে যা, এখন মনে রাখিস কেউ যেন তোকে পুকুর পাড়ে দেখতে না পায়। কাজ শেষে আগে এখানে আসবি। হরির কথা শেষ না হতেই মদন পড়ে থাকা বালতিটা নিয়ে কানাইয়ের পুকুর ঘাটে যায়। বালতির পানিতে একটা একটা করে বিষ মিশিয়ে পুরো পুকুরে ছিটিয়ে দেয়। বাবা, আমি পুকুর পাড়ে গেলাম মাছগুলোকে খাবার দিতে। ওরা নিশ্চয়ই এতক্ষণে পানির ওপরে হাঁ করে আমার জন্য অপেক্ষা করছে খাবার খাওয়ার জন্য। জামা, আবার একা একা বেশি পানির কাছে যাস না, আমি রান্না বসাতে গেলাম। ও মা, বাবা, তাড়াতাড়ি এদিকে এসো, এ কি কাণ্ড হয়েছে দেখো। আমাদের পুকুরে সব মাছ মরে পানির ওপরে ভেসে উঠেছে। কি হয়েছে রে মা, তুই এভাবে চিৎকার করছিস কেন সাত সকালে? হাই হাই, এ কি সর্বনাশ! আমার সব স্বাদের মাছ মরে ভেসে আছে যে, এ কি করুণ দৃশ্য দেখছি আমি। ওগো, এত যত্ন করে বড় করা মাছগুলো এভাবে হঠাৎ মরে গেল কেন? কাল রাত পর্যন্ত তো সব মাছ দিব্যি পানিতে খেলা করছিল আর খাবার খাচ্ছিল। সব আমারই দোষ, আমার জন্যই বোধহয় এত বড় ক্ষতি হলো রে। গুলটেকে কালো সব কথা না বললে হয়তো শত্রুতা করে কেউ এই বিষ দিত না রে কানাই। মা, এখন সব আফসোস করে আর কোনো লাভ নেই।
চলো দেখি, কয়েকটা মাছ এখনো নড়াচড়া করছে, সেগুলোকে ঝটপট ধরে বাজারে নিয়ে অন্তত কিছু টাকা যদি পাই। ঠিকই বলেছ, হাত গুটিয়ে বসে থাকলে তো আর ক্ষতিপূরণ হবে না। যে কটা মাছ এখনো টাটকা আছে সেগুলো বাজারে নিয়ে গিয়ে সস্তায় বেচে এসো। যারা আমার বাবার এত বড় সর্বনাশ করেছে তাদের কখনোই ভালো হবে না। টাটকা মাছ নিয়ে যাও গো সবাই, সস্তায় দিয়ে দেবো। পুকুর থেকে এইমাত্র ধরে আনলাম, খেতে খুব সুস্বাদু হবে এই মাছগুলো। তা মাছ কত করে দিচ্ছ দাদা? ওকে তো বলছো সস্তা, কত করে শুনি? নিয়ে যান দাদা, মাত্র 70 টাকা কেজি দিলেই হবে। দেশি মাছ, তাও আবার টাটকা, মাত্র 70 টাকা কেজি। ঠিক আছে, আমায় 3 কিলো দাও তো। কি গো কানাই, তুমি মাছ পেলে কোথায় শুনি? গ্রামের সবাই তো বলছে তোমার পুকুরের সব মাছ নাকি বিষে মরে সকালে ভেসে উঠেছে। সব মরেনি হরিদা, কিছু মাছ এখনো কাদা পানির নিচে বেঁচে ছিল, তাই ভাবলাম সেগুলো বাজারে বিক্রি করলে অন্তত কিছু টাকা ঘরে আসবে। কি বিষাক্ত মরা মাছ তুমি সাধারণ মানুষের কাছে বিক্রি করছো? তুমি কি চাও আমাদের গ্রামের সবাইকে বিষ খাইয়ে মেরে ফেলতে? হ্যাঁ, এই কি সর্বনাশ! বিষাক্ত মাছ কিনতে আসছে? হ্যাঁ, এই জন্যই তো কালাই আমার কাছে কম দামে মাছ বিক্রি করছে। বাঁচা লাগে হরিদা। আমি জেনে শুনে বিষাক্ত মাছ আনিনি হরিদা, আমি তো শুধু টাটকার জ্যান্ত মাছগুলোই বেছে এনেছি। তুমি শুধু শুধু লোক হাসাচ্ছ কেন? এই গ্রামের ভাইরা দেখে যাও, কানাইদা বিষাক্ত মাছ বিক্রি করতে এসেছে। এই মাছ খেলে কিন্তু আমাদের সবার জান চলে যাবে। ওকে ধরো সবাই। শুনেছিলাম তুমি মানুষটা ভালো, এখন দেখছি ঠিক উল্টোটা। এই মাছ খেলে তো আমাদের ক্ষতি হয়ে যেতে পারতো। হরিদা নাকি নিজে চোখে দেখে এসেছি। এই তোমরা দাঁড়িয়ে দেখছো কি? হ্যাঁ, কয়েকটা উত্তম মধ্যম লাগাও সবাই। আপনারা হরিদার কথা শুনে ভুল করছেন, মারবেন না। সুরে বাবা, দয়া করে থামুন আপনারা। আমি হাত জোড় করছি, আমি কখনোই আপনাদের ঠকাতে চাই না। এই অবস্থা বেগতিক, এখান থেকে চলে যাওয়াই ভালো। চলো কেটে পড়ি হরিদা। বড্ড লেগেছে শরীরে। হরি গ্রামের সব লোককে মিথ্যে বলে খেপিয়ে দিল, আর ওরা অকারণে আমাকে খুব মারধর করলো। কানাইয়ের শরীরে আর এক ফোঁটাও শক্তি নেই। শরীরে ক্ষত নিয়ে এত দূর হেঁটে এসে সে উঠানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। মালা, ও মালা, বাইরে কি যেন পড়ার শব্দ হলো না রে? তোর মাকে একবার বল তো দেখতে, তোর বাবা এলো কি? ও মা, দেখো তো বাবা এসেছে নাকি। বাইরে কিসের জানি শব্দ হলো। ওমা, এ কি কাণ্ড! তোমার এই শরীরের অবস্থা কে করলো গো? সারা গা দিয়ে তো রক্ত পড়ছে। কই রে মালা, এদিকে আয়, তোর বাবার যেন কি হয়েছে? বাবা, ও বাবা, তুমি কথা বলো। ও মামা, দেখো না বাবার শরীর কেমন নীল হয়ে যাচ্ছে আর জ্ঞান হারিয়ে ফেলছে। কেউ আমাদের একটু সাহায্য করো না গো। ও বাবা, বাবা চোখ খোলো। কান্নাকাটি করে এখন আর কাজ হবে না বৌদি। চলো চলো, দাদাকে ধরাধরি করে ভেতরে নিয়ে বিছানায় শুইয়ে দিই। সকলেই ধরাধরি করে কানাইকে ঘরে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। আমি এখনই গ্রাম থেকে বড় কবিরাজ ডেকে আনছি। আর মহেশ দেরি না করে কবিরাজ আনতে চলে যায়। অবস্থা মোটেও ভালো দেখছি না। পুকুরের বিষাক্ত পানি ওর শরীরের এই টাটকা ক্ষতির জায়গায় লেগে বিষ একেবারে রক্তের সাথে মিশে গেছে, যা খুব বিপজ্জনক। কবিরাজ মশাই, আপনি দয়া করে আমার স্বামীকে সুস্থ করে দিন। ও ছাড়া আমাদের এই পৃথিবীতে দেখার মতো আর কেউ নেই। আপনি আমার স্বামীকে বাঁচান। আমি ভেষজ ওষুধ দিয়ে ক্ষত পরিষ্কার করে দিয়েছি। আগামী 1 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরলে ওর জীবন বেঁচে যাবে, আর না ফিরলে আমি নিরুপায় মা। এ কি বলছেন বৈদ্য মশাই? আমার ছেলে আর ভালো হবে না। কানাইয়ের সব দোষই যে আমার। আমি যেটা বলে গেলাম সেটা দেখো, যদি জ্ঞান ফেরে তবে তো ভালোই। আমি চলি গো। চল রে মহেশ, আমায় একটু এগিয়ে দিয়ে আয়।
মহেশ কাকা, তুমি শুধু বাবার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো যেন আমার বাবা দ্রুত ভালো হয়ে যায় কাকা। কাঁদিস না রে মা, বাবার কাছে থাক, নিশ্চয়ই কানাইদা ভালো হয়ে যাবে। এভাবে সময় কাটতে থাকে। কানাইয়ের পাশে সবাই শুয়ে বসে আছে। এক সময় তারা সবাই ঘুমিয়ে যায়। রাত প্রায় শেষের দিকে হঠাৎ মালা জেগে ওঠে। এ কি, আমরা সকলেই দেখছি ঘুমিয়ে পড়েছিলাম। হায় হায়, এখন তো দেখছি শেষ রাত। মা, ও মা, ওঠো, রাত যে প্রায় শেষ হয়ে এলো। রাত প্রায় শেষ হয়ে ভোর হতে চলল, অথচ তোর বাবার এখনো জ্ঞান ফিরল না। কি হবে রে মালা, আমরা যে শেষ হয়ে গেলাম। কানাই, কানাই বাপ আমার, তুই যদি এইভাবে ছেড়ে আমাদের চলে যাস, আমরা কাকে নিয়ে থাকবো রে? তোকে ছাড়া বাপ এই সংসার যে অচল। ও বাবা, বাবা, তুমি একটিবার চোখ মেলে তাকাও না গো। ওই দেখো, দেখো, বাইরের আকাশে ভোরের আলো দেখা যাচ্ছে। তুমি না থাকলে আমরা যে অনাথ হয়ে যাব গো বাবা। তুমি এইভাবে আমাদের ছেড়ে যেতে পারো না বাবা। সই, শুনতে পাচ্ছিস? ওই যে দূরে নিঝুম বাড়িটা দেখা যাচ্ছে, ওখান থেকে কেমন কান্নার আওয়াজ আসছে। চল তো গিয়ে দেখি কি হয়েছে ওখানে। হ্যাঁ সই, আমি পরিষ্কার শুনতে পাচ্ছি মানুষের কষ্টের আওয়াজ। চল এখনই নিচে নেমে গিয়ে দেখি লোকগুলোর কি এমন বড় বিপদ হলো যে শেষ রাতে এভাবে কান্না করছে। কিন্তু আমরা তো এই পরিরূপে মানুষের সামনে যেতে পারবো না। চল আমরা ছদ্মবেশ ধরে ওদের দরজায় কড়া নাড়ি। ঠিক বলেছ সই, মানুষের বিপদ দেখলেই বোঝা যায় তাদের মন আসলে কেমন। এ কথা বলে দুই পরী দুইটা বৃদ্ধার রূপ নেয় এবং কানাইয়ের দরজায় কড়া নাড়ে। ও মা, খুব তৃষ্ণা পেয়েছে আমাদের, আমাকে একটু পানি দেবে খেতে? অনেক দূর পথ হেঁটে এসেছি আমরা দুই বোন, বুকটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বাড়িতে তো পানির জল নেই গো ঠাকুমা। মা কাল রাতে আমার জন্যই একটু দুধটুকু রেখেছিল। তুমি বরং এই দুধটুকু খেয়ে তৃষ্ণা মেটাও। আমার বোনকে তো দুধ দিলি মা, কিন্তু আমাকে একটু খাবার দে না, আমার যে বড্ড খিদে পেয়েছে, পেটটা একদম চুঁচু করছে খিদের জ্বালায়। বৌমা, ও বৌমা, দুপুরে যে হাঁসের মাংস রান্না করেছিলে কিছুটা কি বেঁচে আছে মা? সেইগুলো এই গরিব বুড়িমাকে এনে দাও, উনি খুবই ক্ষুধার্ত। হ্যাঁ মা, আমি না খেয়ে ওইটুকু মালার জন্য রেখে দিয়েছিলাম। বুড়িমা এখানে বসুন, আমি এনে দিচ্ছি। তাই নাকি? এভাবে যে শুয়ে আছে, কি হয়েছে না? আমার বাবা গো, কবিরাজ বলেছিল সন্ধেবেলা 1 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে আর আশা নেই। আমার বাবার শরীরে বিষ ঢুকেছে গো বুড়িমা। আমার বাবা যে আর কথা বলছে না। তোদের এই কঠিন বিপদের দিনেও তোরা যেভাবে আমাদের সাহায্য করলি, এমন দয়ালু আর পরোপকারী মানুষ এই পৃথিবীতে ইদানিং দেখাই যায় না। বাহ, খুব ভালো রেঁধেছিলি রে মেয়ে। আর রাধা,
যার জন্য রাখতাম সেই আর কথা বলছে না। আমরা কি করব কিছু ভাবতে পারছি না বুড়িমা। কাঁদিস না, আয় আমার সাথে। এই অলক্ষণে বিষাক্ত পুকুরের কাছে কেন নিয়ে আসলে গো বুড়িমা? এই পুকুরই আমার স্বামীকে কেড়ে নিয়েছে। তোদের এই বিষাক্ত পুকুরটা যদি মুহূর্তেই পানযোগ্য ঘন দুধে ভরে যায়, তবে তোদের কি কোনো উপকার হবে না? তোরা কি খুশি থাকবি? বুড়িমা, অমনটা হলে তো আমাদের খুশির শেষ থাকবে না গো। আর কোনো অভাবই আমাদের থাকবে না। আমরা খুব সুখে দিন কাটাতে পারবো। কিন্তু আমার বাবা ভালো না হলে এসব যে সব অর্থহীন। তোরা অনেক ভালো আর দয়ালু মানুষ, তোর বাবা অবশ্যই ভালো হবে। তোদের পুকুরে এখন থেকে 2টো জ্যান্ত সোনার হাঁস ভাসবে, আর পুরো পুকুর খাঁটি দুধে ভরে থাকবে চিরকাল। কি বলছেন বুড়িমা? দুধের পুকুরে সোনার হাঁস? এটা তো রূপকথা মনে হচ্ছে। আর কবিরাজ যে বলেছিল 1 ঘন্টা পর জ্ঞান না ফিরলে আর আশা নেই, সেই সন্ধ্যা রাত তো কখন পার হয়ে গিয়েছে। কবিরাজ ঠিকই বলেছে, এখনো তো 1 ঘন্টা হয়নি, রাতও তেমন হয়নি। উপরে চেয়ে দেখ, কেবলমাত্র আকাশে চাঁদ উঁকি মারছে। কি বুড়িমা, সত্যি তো। আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না যে শেষ রাত চোখের পলকেই সেই সন্ধে রাত হয়ে গেল। তোরা যা, কানাইয়ের হয়তো জ্ঞান ফিরেছে, আমরা চলি রে। কানাইয়ের জ্ঞান ফেরার কথা শুনে তারা দ্রুত ঘরের দিকে যেতে লাগলো। অন্যদিকে বুড়ি রূপী 2 পরী তাদের রূপে এসে পুরো পুকুরকে খাঁটি দুধ দিয়ে ভরে দেয় আর দেয় 2টো সোনার হাঁস। জানো কবিতা, ওই হরিদার পচা মিলে সেদিন বাজারে আমাকে অনেক অপমান করেছে। ওসব ভুলে যাও গো, তোমায় যে ফিরে পেয়েছি এতেই আমরা অনেক খুশি। ও মা, ও বাবা, দেখো দেখো, আমাদের পুকুরের বিষাক্ত পানি কেমন জাদুর মতন সাদা হয়ে গেছে। একদম ঠিক ঘন আর খাঁটি দুধের মতন দেখতে। আর তার উপরে আবার 2টো ঝকঝকে সোনার হাঁস ভাসছে। তাই তো দেখছি, এ কি অদ্ভুত আর অলৌকিক ব্যাপার। মরা মাছের বিষাক্ত পানি কিভাবে এক পলকে ঘন দুধে পরিণত হলো, আমি তো বিশ্বাস করতে পারছি না। তাহলে কি ওই বুড়িমার কথা সত্যি হলো? আমার তো চোখকে বিশ্বাসই হচ্ছে না। ওই তো দেখো, পুকুরে 2টো সোনালি রঙের হাঁসও দিব্যি সাঁতার কাটছে আর রোদ ঝিকমিক করছে। কার যেন কথা বললে কবিতা? নিশ্চয়ই ওই বুড়ি মায়েরা আসলে স্বর্গের কোনো পরী ছিলেন। ওনাদের মন উজাড় করা আশীর্বাদেই আমাদের জীবন আজ চিরতরে বদলে গেছে, আর তাদের আশীর্বাদেই তুমি আজ সুস্থ। হ্যাঁ মা, বুড়িমা যাওয়ার সময় বলেছিল আমাদের পুকুর এখন থেকে দুধের পুকুর হয়ে যাবে আর আমরা সুখী হব। মালামা, তুই ঝটপট ঘর থেকে একটা ঘটি নিয়ে আয় তো, দুধটা তুলে একটু জাল দিয়ে পরীক্ষা করে দেখি। আমি এখনই নিয়ে আসছি। আমারও মন বলছে এটা সত্যি দুধ। আর যদি এটা সত্যি হয় তবে আমাদের এই গ্রামে আর কারোর অভাব থাকবে না, তাই না বাবা? সৃষ্টিকর্তা আমাদের এই ঘোর বিপদে আশীর্বাদ পাঠিয়েছিলেন মা। আমরা এক নতুন জীবন পেলাম যা আমাদের সব দুঃখ ভুলিয়ে দেবে চিরকালের জন্য। এটা বলে কানাই পুকুর থেকে দুধ তুলে রান্নাঘরে জাল দিতে নিয়ে যায়। ঠাকুমা বসে সোনার হাঁসের ছড়িয়ে থাকা সোনার পালকগুলো তুলতে থাকে। হাড়িতে পুকুরের ওই সাদা দুধ জাল দিচ্ছি, আর কি সুন্দর মিষ্টি সুবাস বেরিয়েছে দেখো। এটা কোনো সাধারণ দুধ নয়, এটা একদম খাঁটি দুধ। 1 গ্লাস খেয়ে পরীক্ষা করে দেখি তো। বাহ, এ তো অসাধারণ স্বাদ। এমন সুস্বাদু আর ঘন দুধ তো আমি আমার সারা জীবনেও কখনো খাইনি। বাবা, আমাকেও একটু দাও না খেতে। এই নে মা, তৃপ্তি মিটিয়ে খা। ইস,
কি মজা! আমাদের পুকুরটা তো এখন একটা জাদুর দুধের পুকুর হয়ে গেছে, যা থেকে আমরা রোজ খাঁটি দুধ পাবো। তো দুধ আমরা এখন কি করব বলো তো? পুরো পুকুরটাই তো খাঁটি দুধে ভরা। আমাদের ভাগ্য রাতারাতি রাজাদের মতো বদলে গেল। তুই বরং আজ থেকেই গঞ্জের বাজারে এই দুধ বিক্রি করা শুরু কর বাছা। আর এই সোনার হাঁসগুলোর পালকগুলো খুব সাবধানে জমিয়ে রাখবি, কেমন? হ্যাঁ মা, আমি তাই করব। তোমাদের মহানুভবতা আর সরলতার কাছে অভাব হেরে গেছে। ওসব কথা বলো না তো। তুমি সুস্থ হয়ে ফিরেছো, সেটাই আমার সবচেয়ে বড় পাওয়া। এখন থেকে আমরা এই সম্পদ দিয়ে গ্রামের মানুষের সেবা করব। এখন থেকে আমি রোজ প্রাণ ভরে এই পুকুরে দুধ খাবো আর অনেক বড় হব। আমরা এখন সবচেয়ে সুখী পরিবার হব, তাই না বাবা? মেয়ে বলে কি? যাই এবার চুপি চুপি দেখে আসি আজ কানাই কাকার পুকুরের কি অবস্থা। বাবা তো বলছিল কড়া বিষ দিয়েছে, নিশ্চয়ই সব মাছ পচে দুর্গন্ধ বেরোচ্ছে। এ কি দেখছি আমি? পুকুরের পানি তো দুর্গন্ধের বদলে একদম ফর্সা সাদা হয়ে আছে, আর কেমন মিষ্টি মিষ্টি গন্ধ বেরোচ্ছে। ওই তো পুকুরের মাঝখানে সোনার মতো দুটো হাঁস মনের আনন্দে খেলা করছে। বিষের পানিতে তো কোনো প্রাণীর বেঁচে থাকার কথা না, এগুলো কোথা থেকে এলো? যাই এখনই বাবাকে গিয়ে চুপি চুপি সব বলে আসি। কিরে গুলটে, আজ আবার কার পাকা ধানে মই দিয়ে আসলি? হা পাচ্ছিস কেন? বাবা, ও বাবা, জলদি চলো দেখবে এসো, কানাই কাকুদের পুকুর কেমন সাদা হয়ে গেছে, আর দুটো অদ্ভুত সোনার হাঁস সাঁতার কাটছে ওখানে। কি বলছিস আজে বাজে? বিষ দিলে পানি কালো আর নোংরা হওয়ার কথা, সাদা কেন হবে রে বোকা? তুই নিশ্চয়ই রোদের চোখে ভুল দেখেছিস। আমি মোটেও ভুল দেখছি না বাবা, নিজের চোখে পরিষ্কার দেখে আসলাম। তুমি একবার আমার সাথে চলো না, দেখলে তুমিও অবাক হয়ে যাবে। চল তো দেখে আসি কানাই ওখানে নতুন কি রহস্য আবার জাল তৈরি করছে। কানাই, তোমার পুকুরের পানি হঠাৎ এমন জাদুর মতো সাদা হয়ে গেল কিভাবে? গ্রামের সব লোক তো বলছে ওটা নাকি দুধের পুকুর হয়ে গেছে। তাহলে কি বিষ ঠিক মতো পড়েনি? আমি জানতাম হরিদা কাজটা তুমিই করেছো। বিষ পড়েছে, তাই হয়তো পানির রং সাদা হয়ে গেছে। বাবা, আমি কি পুকুর থেকে এক বালতি দুধ তুলে আনবো বিকেলে নাস্তার জন্য? মা বলেছে আজ পুকুরের দুধ দিয়ে ঘন করে পায়েস রান্না করবে। মালামা, তুই এখন ঘরে যা তো, অনেকক্ষণ খেলেছিস, গিয়ে পড়তে বস। হরিদা, ও তো বাচ্চা মানুষ, যা ইচ্ছে তাই বলতে পারে, ওকে পাত্তা দিও না। কানাই, তোমার মেয়ে তো মোটেও মিথ্যে বলছে না। ওর চোখে মুখে অনেক আনন্দ। পুকুরটা কি সত্যি দুধের পুকুর? আমায় সত্যি করে বলো। না হরিদা, ওসব কিছু না। আমি আসলে শহর থেকে সস্তায় দুধ কিনে এনে এখন বাজারে বিক্রি করছি, যেন আমার লোকসান পূরণ করতে পারি। শহর থেকে এত দুধ কিনছো? তোমার তো এত টাকা থাকার কথা না। নিশ্চয়ই পুকুরে কোনো গুপ্ত জাদু আছে যা তুমি আমাদের থেকে অতি সাবধানে লুক করছো। আমি এখন খুব ব্যস্ত হরিদা, বাজারে দুধের অর্ডার আছে। তুমি বরং এখন বাড়িতে যাও, অন্য কোনো একদিন কথা বলা যাবে। কানাই রে, বুঝতে পারছি এটা জাদুময় দুধের পুকুর। জানি না কিভাবে পেলি, আমিও কম না। ওই হাঁস আর পুকুর কিছুই পাবি না। মদন রে, আজ রাতে সব দুধ আমরা বড় বড় হাড়ি ভরে চুরি করে নিয়ে যাব। কানাই ভেবেছে আমাকে ফাঁকি দিয়ে একা বড় লোক হয়ে যাবে। একদম ঠিক বলেছো হরিদা। দেখি তো একটু দুধ চেখে। বাহ, এ তো সত্যি অনেক খাঁটি আর ঘন মিষ্টি দুধ। এমন স্বাদ দুধ জীবনে পাইনি। আর ওই হাঁস দুটো আমাকে একটা দেবেন? হ্যাঁ, অনেকদিন হলো বউ হাঁসের মাংস খেতে চাচ্ছে। আরে বোকে মদ না, ওগুলো সোনার হাঁস। হাঁসের এক একটা পালকের দাম অনেক টাকা, বুঝলি? বলেন কি? তাহলে তো আরো ভালো। এনেন আপনি একটু দুধ খেয়ে দেখেন। বাহ, কানাই বেটার ভাগ্য বলতে হবে। নইলে কি এমন খাঁটি দুধের মোহর পায় নাকি? আজ সব দুধ ড্রামে ভরে নিয়ে যাব। তাড়াতাড়ি হাত চালা মদ না। দেখেছিস সই, এই চোর আর লোভী লোকগুলো আবার এসেছে অন্যের সম্পদ নষ্ট করতে। ওদের আজ এমন শিক্ষা দিতে হবে যেন সারা জনম মনে রাখি। একদম ঠিক বলেছিস সই, জাদুর বলে ওদের পেটে
এমন কঠিন রোগ দিয়ে দেব যেন সারা রাত ঝোপের আড়ালে দৌড়াদৌড়ি করে আর চুরির কথা ভুলে যায়। এদিকে মদন চোর বালতি ভরে ভরে হরিকে দিচ্ছে। হরি একটা বড় ড্রামে দুধ ঢেলে আসছে। হঠাৎ হরি বালতি ফেলে পেট ধরে দাঁড়িয়ে পড়ে। ওরে বাবা রে, পেটের মধ্যে কেমন যেন হঠাৎ মোচড় দিয়ে পাক দিচ্ছে। মদা রে, আমার তো অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। এখনই ঝোপে যেতে হবে। কি আমারও তো একই অবস্থা হরিদা। পেটটা যেন একেবারে ফেটে খিল ধরে যাচ্ছে। আপনি পরে যান, আমি আগে যাই। বাঁচাও, ওগো কে আছো, আমাদের বাঁচাও। মনে হয় কানাইয়ের দুধেও বিষ মিশিয়ে রেখেছে আমাদের মারার জন্য। আমরা আর বাঁচবো না রে মদনা। আপনি বাপ, আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না হরিদা। চলো চলো চলো, কাল সকালে কানাইয়ের পা ধরে ক্ষমা চেয়ে নি, না হলে তো আমরা মরেই যাবো। সারা রাত এভাবে ঝোপে যেতে থাকলে তো মরে যাবো। কবিতা, শুনতে পাচ্ছ? মনে হচ্ছে পুকুর পাড়ে কেউ খুব জোরে কান্নাকাটি আর চিৎকার করছে। চলো তো জলদি গিয়ে দেখি কার বিপদ হলো। ও মা, এ তো হরি কাকা আর মদন কাকা। ওরা এইভাবে পেটে হাত দিয়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে কেন? আর ওদের চুরির বালতিগুলো এখানে কেন? ইস, তোমাদের শরীর থেকে পচা দুর্গন্ধ বেরোচ্ছে হরিদা। কোন ভাগাড়ে পড়েছিলে নাকি তোমরা? আর নাক ধরে থেকো না কানাইদা, আমাদের দয়া করে ক্ষমা করে দাও। আমরা রাতে তোমার পুকুর থেকে দুধ চুরি করতে এসেছিলাম, কিন্তু এখন যন্ত্রণায় আমাদের জান যায় যায় অবস্থা। হ্যাঁ গো কানাইদা, সারা রাত বারবার ওই ঝোপে যেতে হয়েছে। আমার শরীরে এমনিতেই কিছু নেই, আবার গেলে মরেই যাবো। ওরে বাবারি, আবারও চাপ দিচ্ছে তো। এই ব্যাপার, তোমাদের উচিত শিক্ষা হয়েছে। হ্যাঁ, তোমাদের মনে কখনো সুবুদ্ধি জন্মায় না। হরি, এটা তোমার লোভ আর পাপের শাস্তি। তুমি অন্যকে মারতে চেয়েছিলে, তাই আজ তোমার এই কঠিন দশা হয়েছে। হে দয়ালু পরি, ওদের অনেক শাস্তি হয়েছে আর ওরা নিজেদের ভুল বুঝতে পেরেছে। আপনি দয়া করে ওদের ক্ষমা করে দিন। আমি চাই না কেউ কষ্ট পাক। কানাইয়ের এই মহৎ মন আর দয়ার কারণে তোমাদের আজ ক্ষমা করে দিলাম। এরপর থেকে আর কখনো কারো অনিষ্ট করার চিন্তা করো না। আমি আর কখনো কারো বিন্দু মাত্র ক্ষতি করবো না কানাইদা, আমাকে ক্ষমা করো। আমি আজ থেকে সৎ পথে চলবো, ভালো মানুষ হবো, তার সাথে আমার শয়তান ছেলেটাকেও শিক্ষা দেবো। দয়ার ক্ষমার ফল সবসময় অনেক মিষ্টি হয়। আমাদের এই দুধের পুকুর আর সোনার হাঁস এখন থেকে সবার উপকারে আসবে সারা জীবন। হ্যাঁ বাবা, আর আমি এই দুধের পুকুর থেকে প্রতিদিন 1 গ্লাস করে গরম দুধ খাবো, তাই না? ঠিক আছে মা, আমি তোকে প্রতিদিন 1 গ্লাস করে দুধ দিব, যেন মেয়েটার আরো বুদ্ধি খোলে। সবই তো হলো। হরি কাকু আর মদন কাকু, তোমরা বাড়ি গিয়ে পরিষ্কার হয়ে নাও গে। যা গন্ধ বের হয়েছে, দুধে মিশলে সেটা আবার খাওয়ার অযোগ্য হয়ে যাবে।